লাস্ট ইয়ারের এমবিবিএস আর বিডিএস এর কোশ্চেনটা যদি তুমি দেখো, 20টা কোশ্চেনের মধ্যে 6টার চেয়ে বেশি কোশ্চেনই স্বাস্থ্য সংক্রান্ত ছিল। বিভিন্ন চিকিৎসকের ভূমিকা নিয়েছিল, মুক্তিযুদ্ধে বিভিন্ন চিকিৎসকের অবদান নিয়েছিল। সো অ্যাকচুয়ালি স্বাস্থ্য আর চিকিৎসা এই টপিকটা হাইলি সেন্সিটিভ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। এবং স্পেসিফিক্যালি বেশ কিছু টপিক নিয়ে যদি আমরা বলি, স্বাস্থ্য খাত, মেডিকেল কলেজ, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন আন্দোলনে যে ভূমিকাগুলা, সংস্থাগুলো নিয়ে কথাবার্তা, বিভিন্ন দিবস নিয়ে কথাবার্তা, বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন নিয়ে কথাবার্তা স্বাস্থ্য ব্যবস্থায়, তো সবগুলো নিয়ে ওভারঅল এই ক্লাসটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি একদম লাস্টের দিকে দেখতেছো, যেহেতু তোমার একটু ভালো মতো মনোযোগ দিয়ে ক্লাসটা করা লাগবে। এবং ধরো যে এই ক্লাসের ওভারঅল ডিউরেশন হইতেছে 1 ঘন্টা বা হোয়াট এভার ইট ইজ, তুমি একসাথে জিনিসটা দেখতে যাবা না, তুমি ভাগ ভাগ করে দেখতে যাবা, ঠিক আছে? একসাথে জিকে মাথায় কিন্তু ঢুকে না। সো আমি যে কাজটা করব, ধরো আমি ফিল করছি যে এই ইনফরমেশন গুলা বা এই আলোচনাগুলোর পরেও বেশ কিছু স্বাস্থ্য সংক্রান্ত জিকে আসতে পারে, তখন আমি সেগুলা এই ভিডিওর কমেন্টে, পিন করা কমেন্টে আমি আপডেট করতে থাকবো। সো তোমরা ভিডিওটা যখন দেখা শেষ করবা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের 1 বা 2 দিন আগে আবার এই কমেন্ট বক্সটা চেক করবা, যেখানে আমি আপডেট করে দেবো অনেকগুলো ইনফরমেশন। সো ক্লাসটা শুরু করি। এবং একটা জিনিস বলে রাখি, ক্লাসটা শেষ পর্যন্ত কেন দেখবা, কারণ ক্লাসের শেষে আমি স্বাস্থ্য সংক্রান্ত জিকে ছাড়াও বেশ কিছু আলাদা জিকে টপিকের, মানে বোনাস টপিকের টপিক নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব, যেগুলা স্বাস্থ্যর পাশাপাশি সমানভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে প্রথমে শুরু করি। একদম প্রথমে যদি বাংলাদেশের স্বাস্থ্য চিকিৎসা নিয়ে চিন্তা করি, একদম সোজা কথা, বাংলাদেশের যে স্বাস্থ্যনীতিটা সেটা হচ্ছে গিয়ে বেশ পুরানো। তুমি চিন্তা করে দেখো, 2011 সালে স্বাস্থ্যনীতি প্রণীত হয়েছে, এটার পরে কিন্তু আর কোনো ধরনের আপডেট আসে নাই স্বাস্থ্যনীতিতে। তো বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থাটা, সেটা দিয়ে যদি ওভারঅল কমেন্ট করতে হয় কেমন, সেটা তুমি নিশ্চয়ই জানো, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এটা খুবই বাজে অবস্থায় আছে। বাট অ্যাকচুয়ালি বাংলাদেশ বেশ কিছু, একদম শুরু থেকে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বেশ কিছু পদক্ষেপ নিছে বা বেশ কিছু কর্মসূচি তারা করছে, যার মাধ্যমে অ্যাকচুয়ালি অনেকগুলা রোগ এবং অনেকগুলা সেক্টরে আমরা উন্নয়ন দেখতে পারছি। দেখো তুমি, আমরা 2014 সালে কিন্তু, খেয়াল করে দেখো, 14 সালে WHO বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করছে। পোলিও একটা বিশ্বের একটা অন্যতম ভয়ঙ্কর রোগ, যেটার মাধ্যমে অনেক শিশু থেকে শুরু করে অনেকে হচ্ছে গিয়ে আক্রান্ত হচ্ছিল। সো এই পোলিও মুক্ত হওয়াটা বাংলাদেশের অন্যতম অর্জন। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, পোলিও কিন্তু বিশ্বের অন্যান্য দেশেও কি হয়েছে, অন্যান্য বিশ্বের অনেক দেশ, ম্যাক্সিমাম দেশে কিন্তু এখন পোলিও নাই। কিন্তু একটা রোগ, যে রোগটা শুধুমাত্র বাংলাদেশ একমাত্র দেশ হিসেবে সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হয়েছে, সেটা হচ্ছে গিয়ে কালাজ্বর। খেয়াল করে দেখো, বাংলাদেশ বিশ্বের প্রথম কালাজ্বর মুক্ত দেশ, ঠিক আছে? কালাজ্বরের টার্মটা মনে রাখতে হবে তোমার, ভিসেরাল লিশমেনিয়াসিস। তুমি বলো না ভিসেরালটা মনে রাখতে পারলেই হয়েছে, অপশন এত বেশি গিয়া যাবে না, ঠিক আছে? ভিসেরাল লিশমেনিয়াসিস, ঠিক আছে? এই লিশমেনিয়াসিস রোগটা যেটা, সেটা বাংলাদেশ থেকে টোটালি কি হয়ে গেছে, একদম গায়েব হয়ে গেছে, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। এবং 31 অক্টোবর 2023 কিন্তু এই আপডেটটা WHO দিয়েছে যে বাংলাদেশে আর কালাজ্বরের কোনো রোগী নাই। এটার পাশাপাশি ফাইলেরিয়া যে রোগটা, সেটাও কিন্তু বাংলাদেশে নাই। তাহলে 3টা টোটাল রোগ বাংলাদেশে একদমই গায়েব হয়ে গেছে বা বাংলাদেশ নির্মূল করতে সক্ষম হয়েছে। প্রথম রোগটা কালাজ্বর, দ্বিতীয়টা ফাইলেরিয়া, এরপরে পোলিও, ঠিক আছে? পোলিওটা 2014 এবং কালাজ্বর হচ্ছে কি 2023, মাথায় রাখতে হবে ইনফরমেশন। এটার পরে দেখো, বিশ্বে কিন্তু ওভারঅল 2টা রোগ পুরো পৃথিবীর কোথাও এখন নাই। প্রথম রোগটা হচ্ছে গিয়ে জল বসন্ত বা চিকেন পক্স, ঠিক আছে? দেখো, জল বসন্ত বা স্মল পক্স, চিকেন পক্স না, আমি নিজে ভুল করছি। এখন চিকেন পক্স অপশনে থাকলে কোনোভাবে দিতে পারবেন, চিকেন পক্স এখনো অনেকের হয়, কিন্তু স্মল পক্স পৃথিবীতে আর কারো নাই বা হবে না, এরকম একটা নিশ্চয়তা আছে। এটা অ্যাকচুয়ালি 1979 সালে, মানে চিন্তা করে দেখো, আরো হচ্ছে গিয়ে প্রায় 40-50 বছর আগেই এটা কিন্তু পৃথিবী থেকে চলে গেছে। সো এটা আর কারো হয় না। স্মল পক্স বা গুটি বসন্ত হচ্ছে গিয়ে কোনোভাবে আর পৃথিবীতে নাই। এবং আরটা হচ্ছে গিয়ে তোমার রাইন্ডার পেস্ট, বাট এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। যেটা মাথায় রাখতে হবে, আমরা গুলাই ফেলি স্মল পক্স, চিকেন পক্স, আমরা গুলাই ফেলি জল বসন্ত, গুটি বসন্ত, ঠিক আছে? গুটি বসন্ত এবং স্মল পক্স এটা এখন পৃথিবীতে আর নাই। সো এই জায়গাতে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে কিছু হইলে অর্জন আছে। একটু পরে আমরা আরো দেখতে পারবো বাংলাদেশের স্বাস্থ্য খাতের আরো বড় বড় অর্জন। দেখো, বাংলাদেশ 1979 সালে আসলে এই সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, যেটা হচ্ছে গিয়ে আমরা ইপিআই নামে চিনি, এটা হচ্ছে গিয়ে চালু করছিল। এবং এখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখানে টোটাল 11টা রোগ, কয়টা রোগ টোটাল হচ্ছে বর্তমানে, এই দেখো 11টা রোগ ইনক্লুডেড। এই 11টা রোগের এগেইনস্টে টিকা দেওয়া হয় বাচ্চাদেরকে, ঠিক আছে? এই 11টা রোগ কি কি এখানে লেখা আছে দেখো, H4P3T2DR। তুমি বলতে পারো ভাই নিউমোনিক মুখস্থ করতে করতে পাগল হয়ে গেছি, বাট কিচ্ছু করার নাই। একটু যদি তুমি জাস্ট HPTDR এগুলো দিয়ে রোগ আছে, এতটুকু মাথা রাখতে পারলে হবে। এইচ দিয়ে টোটাল 4টা আমরা এখানে পাবো। দেখো এই যে কি কি পাইতেছি,
এই যে আমরা হুপিং কাশি পাচ্ছি, এইচ দিয়ে আমরা হাম পাচ্ছি, এইচ দিয়ে আমরা হেপাটাইটিস বি পাইতেছি, এবং এইচ দিয়ে আমরা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জাও পাইতেছি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জাও পাইতেছি। ঠিক আছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা পাইতেছি। তাহলে এইচ দিয়ে টোটাল 4টা, এইচ দিয়ে টোটাল 4টা। এবং এইচ এর পরে আমরা দেখতেছি এখানে পি দিয়ে দেখো পোলিও, পি দিয়ে লাস্টে আমরা প্যাপিলোমা পাইছি, পোলিও পাইছি, আরেকটা কি, আচ্ছা হোয়াটএভার, পি দিয়ে মেবি 2টা, আর টি দিয়ে হচ্ছে গিয়ে দেখো টিটানাস, আর টি দিয়ে যক্ষা বা টিউবারকুলোসিস। ঠিক আছে, যক্ষা বা টিউবারকুলোসিস আমরা এখানে পাচ্ছি। আর এখানে ডি আর কি, ডি দিয়ে হচ্ছে ডিপথেরিয়া, আর দিয়ে হচ্ছে গিয়ে রুবেলা। সো অ্যাকচুয়ালি এখানে 11টা রোগের সবগুলা তোমার মোটামুটি একটু মাথায় রাখতে হবে। কেন একটু ভেবে দেখো, আমি এই ধরি এমসিকিউ দিয়ে দিই, কোন রোগটি ইপিআই এর অন্তর্ভুক্ত নয়? খুব ইজি, যে কোনো একটা রোগ আমি র্যান্ডমলি তুলে এসে দিয়ে দিলাম, আর যে কোনো একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসঅর্ডারের নাম দিয়ে দিলাম। ধরো আমি সিফিলিস দিয়ে দিছি, ঠিক আছে, ধরো আমি সিফিলিস দিয়ে দিছি, তখন কি করবা তুমি? তখন তো হচ্ছে গিয়ে ঝামেলায় পড়বা। এখন এটার পাশাপাশি দেখো নিউমোনিয়া, নিউমোকক্কাল নিউমোনিয়া, এগুলো হচ্ছে কি এখানে ইনক্লুডেড। অর্থাৎ এখানে যেই রোগগুলো আছে সবগুলো তোমার মুখস্থ করা লাগবে। এটা হচ্ছে কি আমাদের ইপিআই এর যে প্রোগ্রামটা সেটা। এবং এটার পরে 1976 সালে, ঠিক আছে, 1976 সালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মসূচি কিন্তু গ্রহণ করছে। অর্থাৎ বাংলাদেশে হচ্ছে কি জনসংখ্যা অনেক বেশি বেড়ে যাইতেছিল, তখন থেকে তারা এটা চিন্তা করছে যে একটা সন্তানের বেশি নয়, 2টা হলে ভালো। এই টাইপসের যে থিমটা সেটা এস্টাবলিশ করার ট্রাই করছে, যাতে জনসংখ্যাটা একটু কন্ট্রোলে আসে, বাট আসে নাই আলটিমেটলি। বাট যেটা মাথায় রাখতে হবে 1976 সাল। এবার আমরা ডিরেক্টলি মুক্তিযুদ্ধে জাম্প করি। দেখো মুক্তিযুদ্ধে চিকিৎসকদের ভূমিকাটা লাস্ট ইয়ারও আমি অনেকে পড়াইছিলাম, তখন হচ্ছে গিয়ে একটা জিনিস সবচেয়ে বেশি মানে এমফাসাইজ করছিলাম, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রথম হাসপাতাল, যেটাকে আমরা বাংলাদেশ ফিল্ড হাসপাতাল নামেও চিনি, যেটা লাস্ট ইয়ার জিকেতেও আসছে। সো বাংলাদেশের প্রথম হাসপাতাল হচ্ছে কখন স্টাবলিশ হয়েছে? ডেফিনেটলি মুক্তিযুদ্ধের সময়, আগস্ট 1971 সালে। এবং অ্যাকচুয়ালি তোমরা যেটা নিয়ে কনফিউজ ছিল যে এটা কে এস্টাবলিশ করছে, লাস্ট ইয়ার হচ্ছে যে এমসিকিউ গুলো ছিল, এখানে সাইদুর রহমানের নাম ছিল, জাফরুল্লাহ চৌধুরীর নাম ছিল, এম এ মুবিনের নামও ছিল। কিন্তু আমি যদি স্পেসিফিক্যালি বলি যে কে সবচেয়ে অবদান সবচেয়ে বেশি, এখানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নাম কিন্তু সবার আগে আসবে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নাম সবচেয়ে আগে আসবে। এবং এখানে সভাপতি হিসেবে ছিলেন ডাক্তার এইচ সাইদুর রহমান। সাইদুর রহমান সভাপতি ছিলেন, সাধারণ বা সম্পাদক বা জিএস ছিলেন জাফরুল্লাহ চৌধুরী, এবং প্রাথমিক চিকিৎসক হিসেবে ডাক্তার এম এ মুবিন ছিলেন। অর্থাৎ 3 জনের নাম যদি আলাদা করে তুমি মনে রাখতে চাও, এদের নাম অবশ্যই মনে রাখতে হবে। সহকারী কমান্ডার হিসেবে মেজর খালেদ মোশাররফ ছিলেন, ডেফিনেটলি তিনি ডাক্তার হিসেবে ছিলেন না, মেজর হিসেবে ছিলেন। এবং মেজর আক্তার আহমেদ। দেখো এটার অবস্থান অবশ্যই জানা লাগবে, আগরতলা, ত্রিপুরা এবং ভারতের সীমান্ত বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে এটা করছিল। হাবুল ব্যানার্জির লিচু বাগান নামে একটা জায়গা আছে, এই হাবুল ব্যানার্জির লিচু বাগানও কিন্তু এটার এস্টাবলিশমেন্ট ছিল। এবং মেলাঘর এলাকা লিখছে, দেখো মেলাঘর এলাকা কোনটা? মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা ভারতের যে জায়গাটাতে প্রশিক্ষণ নিয়েছিল সেটা হচ্ছে গিয়ে মেলাঘর এলাকা। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়াল নাম ছিল বাংলাদেশ ফিল্ড হাসপাতাল, যেটাকে পরে বাংলাদেশ ফোর্স হাসপাতাল বা বাংলাদেশ হাসপাতাল নামে হচ্ছে গিয়ে অনেক জায়গায় দেখানো হয়েছে। এবং ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা, এই যে আমি জাফরুল্লাহ চৌধুরীর নাম বলছি, তিনি কিন্তু অ্যাকচুয়ালি 1971 সালের 1 বছর পরে 1972 সালে এই যে ফিল্ড হাসপাতালটা সেটার কন্টিনিউশন হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রটা প্রতিষ্ঠা করছেন। কি প্রতিষ্ঠা করছেন? গণস্বাস্থ্য কেন্দ্র। আমরা একটু পরে যখন বিভিন্ন হাসপাতাল বা হচ্ছে গিয়ে সংস্থা পড়বো তখন দেখবো গণস্বাস্থ্য কেন্দ্র লাগবে 1972 সালে এস্টাবলিশ করা। আচ্ছা, এরপর এখান থেকে আর বাংলাদেশ ফিল্ড হাসপাতাল বা বাংলাদেশের প্রথম হাসপাতাল নিয়ে তেমন কিছু জানার নাই। আমরা যদি পরবর্তীতে চলে যাই, মুক্তিযুদ্ধের চিকিৎসকদের ভূমিকা, মুক্তিযুদ্ধে অনেক চিকিৎসক শহীদ হয়েছেন, অনেক চিকিৎসক ডিরেক্টলি মানে ট্রিটমেন্ট দিতে গিয়ে শহীদ হয়েছেন, অনেক চিকিৎসক লুকায় চিকিৎসা দিয়েছিলেন, আর ম্যাক্সিমাম তো হচ্ছে কি ভারতে গিয়ে চিকিৎসা দিয়েছিলেন। এখানে আমাদের যাদের নাম সবার আগে চলে আসতেছে তারা হচ্ছে কি যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। যেমন ডক্টর ফজলে রাব্বি। ডক্টর ফজলে রাব্বি ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজিস্ট ছিলেন। কোথায় কি স্পেশালিস্ট ছিলেন সেটাও লাগবে, অবশ্যই লাগবে, এটা জিকে প্রশ্ন আমি অনেকবার দিছি। উনি ছিলেন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ। ঠিক আছে, ঢাকা মেডিকেল কলেজে ছিলেন। এবং মুক্তিযুদ্ধ চলাকালীন উনি তো অবশ্যই মুক্তিযুদ্ধের চিকিৎসাটি দিছিলেন। এবং 15 ডিসেম্বর কিন্তু মানে 14 ডিসেম্বরের পরে উনাকে 14 ডিসেম্বর ধরে নিয়ে যাওয়া হয়, বাট 15 ডিসেম্বর উনাকে হত্যা করা হয়। ঠিক আছে, রায়ের বাজারে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। এবং ডক্টর আলিম চৌধুরী তিনি একজন অপথ্যালমোলজিস্ট ছিলেন বা চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। এই তিনি সলিমুল্লাহ মেডিকেলে কর্মরত ছিলেন এবং তাকেও অ্যাকচুয়ালি আলবদর রায় হত্যা করছে। অর্থাৎ দুজনই হচ্ছে গিয়ে বুদ্ধিজীবী হিসেবে, বুদ্ধিজীবী হত্যা দিবস যখন তখন তার আশেপাশের ডেটে হচ্ছে কি তাদের হত্যা করা হয়েছে 15 থেকে 16 ডিসেম্বর, আর ওনাকে 15 ডিসেম্বর হত্যা করা হয়েছে। এখন এই দুইজন যে চিকিৎসক তাদের নামে ঢাকা মেডিকেল কলেজে 2টা হল আছে, একটা ছেলেদের হল একটা মেয়েদের হল। দুটো হচ্ছে গিয়ে তাদের নাম অনুসারে ডক্টর ফজলে রাব্বি হল এবং ডক্টর আলিম চৌধুরী হল। ঠিক আছে, একটু জেনে রাখার দরকার ছিল তাই বললাম।
এটার পরে দেখো আমরা যদি মুক্তিযুদ্ধ শেষ করি, একটু দাঁড়াও, আচ্ছা সরি সরি, এখানে আমি একটা বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে ডক্টর আজহারুল হক। খেয়াল করে দেখো, আমি প্রথমে বলছি না যে অনেক চিকিৎসক শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে, অনেক চিকিৎসক সরাসরি চিকিৎসা দিতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছে ডক্টর আজহারুল হক। ঠিক আছে, ডক্টর আজহারুল হক আহত মুক্তিযুদ্ধকে চিকিৎসা দিতে গিয়ে হচ্ছে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে তোমার ঢাকার হাতিরপুর এলাকায়। ঠিক আছে, তার মানে আমার তিনজন ডাক্তার যাদেরকে হত্যা করা হয়েছে মুক্তিযুদ্ধের সময়, তাদের নাম যদি বলতে হয় তুমি বলবা ডক্টর ফজল রাব্বি, ডক্টর আলিম চৌধুরী এবং ডক্টর আজহারুল হক। বাকিদের নাম কেন ইনক্লুডেড হচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে অনেকের নাম আছে অ্যাকচুয়ালি, এই তিনজনের নাম সবচেয়ে বেশি প্রসিদ্ধ, এই তিনজনের নামই সবখানে সবচেয়ে বেশি ছিল, তাই হচ্ছে এই তিনজনের নাম আনছি আমি, এমন না যে আর কেউ ছিল না। আচ্ছা, এটার পরে যদি আমরা মুভ অন করি, আমাদের 1990 সালের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রথম বাংলাদেশের প্রথম স্বৈরাচার বিরোধী আন্দোলন কিন্তু এরশাদের এগেইনস্টে হয়েছিল, এটা একটু মাথায় রাখতে হবে। দ্বিতীয় স্বৈরাচার বিরোধী আন্দোলন হচ্ছে গিয়ে 2024 আমরা পাইছি। তো 1990 সালে যখন এই এরশাদের এগেইনস্টে আন্দোলন করা হচ্ছিল, এই এরশাদের আন্দোলনে বেশ কয়েকজনের নাম তোমার মাথায় রাখতে হবে, যার মধ্যে প্রথম হচ্ছে ডক্টর মিলনের নাম, প্রথম হচ্ছে গিয়ে নূর হোসেনের নাম, দ্বিতীয় হচ্ছে গিয়ে মিলনের নাম, ডক্টর মিলনের নামও রাখতে হবে। কারণ এই দুজনের মৃত্যুর কারণে অ্যাকচুয়ালি এটা বলা সম্ভব হয়েছে যে এই আন্দোলনে এরশাদ সাপ্রেস করা ট্রাই করতেছে, বা এরশাদ এখানের মধ্যে স্বৈরাচারী আচরণ করতেছে, যার কারণে আন্দোলনটা আরো বেশি স্ট্রং হয়েছে এবং দিন শেষে এরশাদ ফল করছে। তো এখানে আমাদের ডক্টর নূর হোসেনকে নিয়ে তো তোমরা জানোই, নূর হোসেন দিবস কবে সেটা তোমার জানা লাগবে। এখন ডক্টর মিলনকে নিয়ে আমরা কি জানবো? প্রথমত তার ফুল নেম জানা লাগবে। তোমরা নিশ্চয়ই জানো লাস্ট ইয়ারের অ্যাডমিশন টেস্টে মীর মুগ্ধর ফুল নেমটা কিন্তু আসছিল। সো এখানে আমার ডক্টর মিলনের ফুল নেমটা জানা লাগবে, সেটা হচ্ছে গিয়ে ডক্টর শামসুল আলম খান মিলন। ঠিক আছে, কত তারিখ এটাও আসছিল লাস্ট বারে, বাট তাও যদি রিপিট করো তখন কি করবা? 27 নভেম্বর 1990 সালে গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি শহীদ হয়েছেন। ঠিক আছে, এবং এটা এখন বর্তমানে ডক্টর মিলন দিবস নামে পরিচিত। আচ্ছা, তিনি অ্যাকচুয়ালি কোথায় কাজ করতেছিলেন এটা মাথায় রাখতে হবে। তিনি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি বিভাগে, এখন ফিজিওলজি বায়োকেমিস্ট্রি একই ডিপার্টমেন্ট না, আলাদা আলাদা হয়ে গেছে, বাট আগে একসাথে ছিল। ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে ছিলেন ডক্টর শামসুল আলম খান মিলন। ঠিক আছে, এবং তিনি আরেকটা পদে ছিলেন, সেটা মাথায় রাখতে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উনি যুগ্ম সম্পাদক ছিলেন, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে উনি অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় কাজ করছে এই দুটো একটু মাথায় রাখবা। এবং এটার পরে জুলাই অভ্যুত্থানে আমাদের শহীদ চিকিৎসকদের মাথায় রাখতে হবে। দুজন চিকিৎসক হচ্ছে জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন। প্রথম জন, উনি 18 জুলাই ঢাকার উত্তরায় একদম আন্দোলনের পিক টাইমে প্রথম দিকে হচ্ছে গিয়ে উনি শহীদ হয়েছেন, তার নাম হচ্ছে গিয়ে ডাক্তার সজীব। এবং ডক্টর কবিরুল ইসলাম রুবেল নামে আরেকজন হচ্ছে গিয়ে শহীদ হয়েছে, তিনি একদম 5 আগস্টে, মানে একদম আন্দোলন শেষ হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি মোহাম্মদপুরে পুলিশের গুলিতে হচ্ছে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন। কিন্তু প্রথম যিনি শহীদ হয়েছেন তার নামটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ডক্টর সজীব। উনি হচ্ছে গিয়ে তাইরাতুন নেসা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন। আচ্ছা, এটার পরে আমরা যদি সরাসরি জাম্প করি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানে। ঠিক আছে, এখন দেখো আমি অনেক ফাস্ট যাইতেছি, কেন ফাস্ট যাইতেছি? তোমাদের টাইম নেই, তোমরা দরকার হলে স্লো করে দেখো, তোমরা দরকার হলে ভাগ ভাগ করে দেখো ভিডিওটা, কোনো সমস্যা নাই। কিন্তু অ্যাকচুয়ালি যেটাই বলতেছি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্টগুলা। এখন স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠান যদি চলে আসি, প্রথমেই চলে আসবে আমাদের আইইডিসিআর। ঠিক আছে, আইইডিসিআর যেটা, সেটার ফুল ফর্ম কি? ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ। তোমাকে ফুল ফর্ম দিয়ে একটা প্রশ্ন দিয়ে দেওয়া খুবই সহজ। বিসিএস এর কোশ্চেনগুলো তুমি অ্যানালাইজ করে দেখবা যে নিজের কোনটি এই সংস্থার ফুল ফর্ম, এই সংস্থার ফুল ফর্ম নয়, এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসে। সো অ্যাকচুয়ালি তোমার এটা মাথায় রাখতে, তুমি তো আইডি ইনস্টিটিউট জান বা এপিডেমিওলজিতেও কনফিউজড হবে না, ডিজিজ কন্ট্রোলে তুমি কনফিউজ হতে পারো। ঠিক আছে, এবং আর দিয়ে যে রিসার্চ, এটাতে তুমি কনফিউজ হতে পারো। তো লাস্ট দুটো বার একটু ভালো মতো এমফাসাইজ করবা। 1976 সালে এটা হচ্ছে কি এস্টাবলিশড হয়েছে এবং এটা মহাখালীতে অবস্থিত। দেখো এখানে যে দুটো প্রতিষ্ঠানের নাম বলবো, দুটাই মহাখালীতে, একটা আইইডিসিআর, একটা হচ্ছে আইসিডিডিআরবি। ঠিক আছে, আইসিডিডিআরবির আই দিয়ে কিন্তু ইনস্টিটিউট না, খেয়াল করে দেখো, আইইডিসিআর এর আই দিয়ে ইনস্টিটিউট, কিন্তু আইসিডিডিআরবির আই দিয়ে কিন্তু ইনস্টিটিউট না, এটা কিন্তু ইন্টারন্যাশনাল। ঠিক আছে, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র। উদরাময় মানে কি? উদরাময় মানে ডায়রিয়া। ঠিক আছে, ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। অ্যাকচুয়ালি এই যে ইনস্টিটিউটটা, সেটা কিন্তু কি ইনভেন্ট করছিল? সেটা কিন্তু স্যালাইন, খাবার স্যালাইন ইনভেন্ট করছিল। তুমি বলতে পারো যে ভাই খাবার স্যালাইন ইনভেন্ট করা কি এমন? খাবার স্যালাইন তো খুবই নরমাল জিনিস।
অ্যাকচুয়ালি এই জিনিস, এই নর্মাল জিনিসটা ছিল না দেখে আগে ডায়রিয়াতে অনেক অসংখ্য বাচ্চা হচ্ছে গিয়ে মারা যাইত। সো আইসিডিডিআরবি যখন হচ্ছে গিয়ে স্যালাইনটা বের করছে এবং কলেরা এগেইনস্টে তাদের হচ্ছে গিয়ে অনেক কর্মকাণ্ড আছে, এজন্য অনেকে এটাকে তোমার হচ্ছে গিয়ে কলেরা রিসার্চ ল্যাবরেটরি হিসেবে চিনতো আগে, এটা পরবর্তীতে নামটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের দুইটা রোগ নিয়ে অবশ্যই কাজ করা হয়, একটা হচ্ছে গিয়ে ডায়রিয়া এবং এটার পরটা হচ্ছে গিয়ে কলেরা। ঠিক আছে, কলেরা এবং ডায়রিয়া নিয়ে এখানে রিসার্চ করা হয়, দেখে এটার নাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ। ঠিক আছে, আচ্ছা এটার পর এটা দেখো সেম বলছিলাম, এটা হচ্ছে গিয়ে মহাখালীতে আছে। এটার পরে আমাদের জানা লাগবে বার্ডেন নিয়ে, এটা বিভিন্ন জিকে বইগুলোতে তোমরা পাবা বার্ডেন নিয়ে কথাবার্তা, সেম এখানেও আছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, দেখতেই পারতেছো যে এটার ফুল ফর্ম নিয়েও কনফিউজ হওয়ার চান্স আছে, এটার ফুল ফর্মও তোমার একটু জানা লাগবে। এবং এটার পরবর্তীতে যেই ইনস্টিটিউটগুলো নিয়ে কথাবার্তা বলবো প্রত্যেকটার খেয়াল করে প্রত্যেকটার ফুল ফর্ম কিন্তু তোমার জানা লাগবে। এখানে দেখো, এখানে আমি কি লিখছি, এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে, এগুলা যদি বলি এগুলো হচ্ছে গিয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এমনি আমি দিছি, ধরো দেওয়া ছিল দিছি, কিন্তু যেটা তোমার পাড়ায় লাগবে সেটা কি, এটা হচ্ছে গিয়ে অবস্থানটা তোমার একটু জানা লাগবে এবং এটার ফুল ফর্মটা তোমার জানা লাগবে। তুমি দেখো নিটোর, NITETOR, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে ও, এবং এই ও দিয়ে হচ্ছে গিয়ে অর্থোপেডিক। ঠিক আছে, অর্থোপেডিক্স মানে তোমার যে বোনস, ঠিক আছে, এগুলো নিয়ে কাজ, এখানে হচ্ছে গিয়ে কাজ হয় অনেক বেশি। ঠিক আছে, এবং এরপর দেখো NICVD, CRV, এখানে সবচেয়ে বেশি এটাই ইম্পর্টেন্ট। সিভি মানে কার্ডিও ভাস্কুলার। ঠিক আছে, তার মানে দেখো নিটোরের ওটা তোমার জানা লাগবে অর্থোপেডিক্স, NICVD এর সিটা জানা লাগবে, এটা হচ্ছে গিয়ে কার্ডিওভাস্কুলার। এরপরে NIKDU, এখানে কে দিয়ে অবশ্যই কি দিয়ে গেস করা যাইতেছে, খুব বেশি লাগবে না। NIMH বা মেন্টাল হেলথ। ঠিক আছে, MH মানে মেন্টাল হেলথ। নিপসম অনেক গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউট, এবং নিপসমের দেখো পি দিয়ে প্রিভেনশন বা প্রিভেন্টিভ সোশ্যাল মেডিসিন, যেটা হচ্ছে গিয়ে কাজ করে সামাজিক চিকিৎসা নিয়ে। ঠিক আছে, NICRH, সি দিয়ে ক্যান্সার, এবং লাস্টলি NIDCH, যেটা হচ্ছে গিয়ে চেস্ট ডিজিজ নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? চেস্ট ডিজিজ নিয়ে কাজ করে। সো আলটিমেটলি এখানে যতগুলো ইনস্টিটিউটের নাম দিয়েছি প্রত্যেকটারই ফুল ফর্মটা প্রথম কনসার্ন এটা কি নিয়ে কাজ করে ফুল ফর্ম দিয়ে বোঝা যায়। সো ফুল ফর্মটা বোঝা লাগবে, এবং ফুল ফর্ম মুখস্থ করার পরে এটা তুমি অবস্থানটা চাইলে মুখস্থ করতে পারো। এটার পর আর কিছু ইনস্টিটিউটের নাম আমরা দেখতেছি এখানে। প্রথমত একটু দাঁড়াও, আচ্ছা প্রথমত বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। ঠিক আছে, বিএমডিসি অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করে? বিএমডিসি হচ্ছে গিয়ে ওই প্রতিষ্ঠান যে হচ্ছে গিয়ে একজন ডাক্তার, মানে একজন মেডিকেল কলেজে যখন পড়ালেখা কমপ্লিট করে ফেলবে তাকে ডিগ্রি দিবে, নামের আগে যে ডাক্তারটা বসাইতে পারবে সেটা শুধুমাত্র বিএমডিসি দিতে পারে। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট। এটার পর এটা অ্যাকচুয়ালি কোথায়? এটা হচ্ছে গিয়ে শহীদ নজরুল ইসলাম সরণিতে, এটা তোমার জানা লাগবে। এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, এই বিএম এর নাম কোথায় পাইছিলা? ডাক্তার মিলনের এখানে পাইছিলা। ঠিক আছে, যুগ্ম সম্পাদক ছিলেন। তো এই মেডিকেল অ্যাসোসিয়েশনটা কাজ করে কাদের নিয়ে? ডাক্তারদেরকে নিয়ে কাজ করে, ডাক্তারদের বিভিন্ন রাইটস নিয়ে কাজ করে, ডাক্তারদের বিভিন্ন আন্দোলন নিয়ে কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে বিএমএ। আর বিএমডিসি হচ্ছে গিয়ে সেই ইনস্টিটিউট যেটা হচ্ছে ডেন্টাল এবং মেডিকেলের যারা ডাক্তার হবেন তাদের নামের যে পদবিটা সেটা দিবেন। এবং এখানে দেখো যে গণস্বাস্থ্য কেন্দ্রের কথা প্রথমে বলছিলাম, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, পরবর্তীতে এই যে 1972 সালে এটার নাম দিছে কি? গণস্বাস্থ্য কেন্দ্র, যেটা কিনা ফ্রিতে চিকিৎসা দিচ্ছিল অসহায় মানুষদেরকে। আচ্ছা, এবং লাস্টলি স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠান বলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি আসবে মাথায়? WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা কিনা 7 এপ্রিল 1948 সালে প্রতিষ্ঠা হয়েছে। 7 এপ্রিলকে কোন দিবস বলা হয়? ভাবার আগে অবশ্যই মাথায় চলে আসছে, সেটা হচ্ছে গিয়ে স্বাস্থ্য দিবস। ঠিক আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল। কেন? কারণ 7 এপ্রিল WHO প্রতিষ্ঠা হয়েছিল, এবং এটা জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে আছে। জেনেভাতে কোন কোন সদর দপ্তর আছে এটা তুমি এখন মাথায় একটু নিয়ে ফেলো। ঠিক আছে, জেনেভাতে কোন কোন সদর দপ্তর আছে? অনেকগুলো। আন্তর্জাতিক থেকে যদি জিকে আসে সদর দপ্তর থেকে একটা পাইতে পারো কমন, নিচের কোন প্রতিষ্ঠানের সদর দপ্তর জেনেভাতে বা অ্যাকচুয়ালি কোথায়। ঠিক আছে, এটাতে জিকে পাবা। সো জেনেভার যে সদর দপ্তরগুলো আলাদা করে মুখস্থ করা লাগবে তোমার। এবং বাংলাদেশ 1900 একটু নিচে হয়ে গেছে, দেখা যাইতেছে না, বাংলাদেশ 1972 সালে WHO কি পাইছে? সদস্যপদ পাইছে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, বাংলাদেশ কিন্তু জাতিসংঘের সদস্যপদ পাইছে 1974 সালে। তুমি বলতে পারো যে ভাই 74 সালে যদি
জাতিসংঘেরটা পাই, তাহলে আগে কেমনে ডাব্লিউএইচওটা পাইছে? কারণ জাতিসংঘের আন্ডারে হইলো এটা একদম আলাদাভাবে কাজ করে, ঠিক না? তো আমরা 2 বছর আগে কিন্তু কি পাইছি, ডাব্লিউএইচও সদস্যপদ পাইছিলাম। এবার একটু মাথা ঘুরাবে তোমার, অনেকগুলা দিবস এখানের মধ্যে আছে। সো যেটা বলবো তোমাকে, যখন অনেকগুলা কনফিউজিং জিনিসপাতি দেখবা বা অনেক ইনফরমেশন দেখবা, সেখান থেকে সবচাইতে মোস্ট প্রায়োরিটি যেটা দিতে হবে, যে তুমি নিজে ফিল করতেছো, ধরো এখানে বিশ্ব পানি দিবস, ঠিক আছে, এইটা বেশি গুরুত্বপূর্ণ নাকি বিশ্ব ক্যান্সার দিবস বেশি গুরুত্বপূর্ণ? ডেফিনেটলি ক্যান্সার দিবস বেশি গুরুত্বপূর্ণ। সো ওই যে বললাম, প্রায়োরিটি সেট করে হচ্ছে মুখস্থ করা লাগবে। যদি তুমি এটা ভুলে যাও প্রবলেম নাই, বাট ওটা ভুলে গেলে প্রবলেম। এবং এই যে স্বাস্থ্য সংক্রান্ত অনেকগুলা দিবস ছিল, অনেক রোগের দিবস ছিল, আমি কিন্তু সাইড আউট করছি ওই রোগগুলাই বা ওই দিবসগুলাই যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো লেটস স্টার্ট। ফেব্রুয়ারিতে আমরা কয়টা দিবস পাবো? 2টা। একটা হচ্ছে কি বিশ্ব শিশু ক্যান্সার দিবস, খুব বেশি গুরুত্বপূর্ণ না, তুমি বাদ দিতে পারো ওটা। কিন্তু 4 ফেব্রুয়ারি যে ক্যান্সার দিবস, সেটা একটু মাথায় রাখবে। ফেব্রুয়ারিতে একটা দিবসই মাথায় রাখবা, সেটা কি? বিশ্ব ক্যান্সার দিবস। আমরা মার্চে যদি চলে যাই, মার্চে আমাদের 8 মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, এটা এক্সট্রা অ্যাড করছি, স্বাস্থ্য সংক্রান্ত না, তাও অ্যাড করছি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, চলে আসতে পারে। বিশ্ব পানি দিবস হচ্ছে গিয়ে 22 মার্চ। এবং এটা মাথায় রাখতে হবে যে বিশ্ব যক্ষ্মা দিবস কবে? যক্ষ্মা দিবস 24 মার্চ, ঠিক আছে? তো তুমি যদি নোট ডাউন করো বা সাইড ডাউন করো, অবশ্যই 24 মার্চ সাইড ডাউন করতে হবে। এবার যদি এপ্রিলে অটিজম সচেতনতা দিবস, গুরুত্বপূর্ণ দিবস, কারণ অটিজম এখনো এমন একটা ডিজিজ যেটা কিনা টানা হইতেছে, কন্টিনিউয়াসলি হইতেছে, এটা প্রিভেন্ট করার কোনো ওয়ে পাওয়া যাইতেছে না, ঠিক আছে? সো অটিজম অ্যাওয়ারনেস ডে হইতেছে গিয়ে 2রা এপ্রিল। এবং 7 এপ্রিল তো একটু আগেই বলছি, বিশ্ব স্বাস্থ্য দিবস। এবং 7 এপ্রিলের পর আমাদের মনে রাখতে হবে 11 এপ্রিল বিশ্ব পার্কিনসন দিবস। আচ্ছা, পার্কিনসন যদি ভুলেও যাও প্যারা নাই, বাট ওয়ার্ল্ড আর্থ ডে 22 এপ্রিল মাথায় রাখতে হবে। ধরিত্রী দিবস 22 এপ্রিল, আর্থ ডে, ঠিক আছে? তুমি যেখানে থাকো সেটাই যদি ভুলে যাও, আচ্ছা, আর্থ ডে। এবং 25 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, ঠিক আছে? তাহলে দেখো, ম্যালেরিয়া এবং টিউবারকুলোসিস দুটো খুবই 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 গুরুত্বপূর্ণ রোগ, কারণ এই দুইটা বাংলাদেশে টানা হইতেছে। তাহলে ম্যালেরিয়া কখন? ম্যালেরিয়া হচ্ছে কি 25 এপ্রিল। আচ্ছা, এর পরবর্তীতে আমরা মুভ অন করি। আমরা জুলাই যদি চলে যাই, জুলাই তো অবশ্যই জুলাই আন্দোলন তোমার অনেক বেশি জানা লাগবে। এবং এটার পাশাপাশি আমাদের স্বাস্থ্য সংক্রান্ত কোন দিবসগুলো গুরুত্বপূর্ণ? ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস স্বাস্থ্য সংক্রান্ত না হইলেও গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস, ঠিক আছে? ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, বললাম না আমি যেসব রোগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওগুলোই তুলে আনছি। সো 28 জুলাই বিশ্ব কি দিবস? হেপাটাইটিস দিবস। তোমরা যারা প্যানিক খাইতেছো যে ভাই এতগুলো দিবস টানা বলে যাচ্ছেন, আপনার তো বলতে সহজ লাগতেছে, আমাদের তো মুখস্থ করতে প্যারা, আমি জানি প্যারা, ঠিক আছে? বাট তোমরা একটু সাইড ডাউন করে এগুলো কয়েকবার 5-6 বার পড়লে অ্যাটলিস্ট ধরো 50% যদি মনে থাকে, এটা লাভ না? কোনটা কমন আসবে আমি তো বলতে পারতেছি না। এবার যদি আগস্টে চলে যাও, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে বা বিশ্ব মানবিকতা দিবস, মনে রাখতে পারো নাও পারতে পারো, খুব বেশি গুরুত্বপূর্ণ না। বাট সুইসাইড প্রিভেনশন দিবসটা গুরুত্বপূর্ণ, সুইসাইড তো জানোই খুব বেশি কনসার্নের একটা ব্যাপার। বিশ্ব জলাতঙ্ক দিবস, জলাতঙ্ক এমন একটা রোগ যেটার কোনো কি প্রতিষেধক নাই, এটা মাথায় রাখতে হবে। এতক্ষণ বলছি না এই রোগ গেছে পৃথিবী থেকে, এটা গেছে ওটা গেছে, যেটা যাচ্ছে না বা যেটার কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, সেটা হচ্ছে জলাতঙ্ক। সো 28 সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই রোগের কোনো রোগ মানে একবার কারো হইলে সে মারাই যাবে। 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, এটা একটু মাথায় রাখতে হবে, আলাদা করে রেখে দিই, নিচে হয়ে গেছে তো। মানসিক স্বাস্থ্য দিবস, যেটা আমাদের অবস্থা 12টা বাজছে সবচেয়ে। মানসিক স্বাস্থ্যের অবস্থা এখন তোমাদের কিরকম সেটা আমি বুঝতে পারতেছি। প্যারা নিও না, কয়টা ভিডিও দিছি তোমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে। আচ্ছা, এরপরে বিশ্ব হাত ধোয়া দিবস, এটাও গুরুত্বপূর্ণ, কারণ হাত না ধোয়ার কারণেই যে পরিমাণ রোগ জীবাণু মানুষের হয়, মানুষ খালি ব্লেম করতেছে এটা ওইটারে, বাট হাত না ধোয়ার কারণে কিন্তু অনেক অনেক রোগ জীবাণু মানুষের হচ্ছে। বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর, এটা বিজিএস এ পড়ে আসছো। বিশ্ব পোলিও দিবস, পোলিও কিন্তু আমাদের বইয়েরও খুব প্রিয় একটা রোগ, এবং আমাদের পোলিও মুক্ত যদিও বাংলাদেশ হয়েছে, বাট এটা বিশ্ব পোলিও দিবসটা এখনো রিলেভেন্ট আর কি। আচ্ছা, স্ট্রোক দিবস মনে রাখতে পারো, নাও রাখতে পারো। ডায়াবেটিস দিবস অবশ্যই মাথায় রাখবা, 14 নভেম্বর, ঠিক আছে? আমরা কিন্তু একদম লাস্টের দিকে চলে আসছি। 14 নভেম্বর, তুমি খেয়াল করে দেখো, খুবই কম রোগ দিছি এখানে, খুবই কম দিবস দিছি। তুমি যে কোনো একটা জিকে বই ওপেন করলে 1000টা পাবা, আমি জাস্ট সাইড আউট করছি ওগুলো যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং ডিসেম্বরে বিশ্ব এইডস দিবস, খুবই
দেখো 1 ডিসেম্বর চলে গেছে, খুবই ইম্পর্টেন্ট ডে, কারণ এই রোগেরও কোনো কি নাই, মানে একদম কমপ্লিট কিউর বা কমপ্লিট কি নাই, চিকিৎসা নাই। এবং ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে বা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস, যেটা 12ই ডিসেম্বর। 12 ডিসেম্বর কি তোমরা জানো, তোমাদের জন্য কি, কিন্তু বিশ্বের জন্য হচ্ছে এটা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস, ঠিক আছে। আচ্ছা, মেতে বাদ দিয়ে গেছি নাকি আমি, সরি 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 সরি, মে আর জুন বাদ দিয়ে গেছিলাম, ঠাপ করে জুলাই লাভ লাভ দিছি। দেখো এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ দিবস বাদ গেছে। আন্তর্জাতিক নার্স দিবস লাগবে না, ভুলে ইনক্লুড করছি, দুঃখিত। বিশ্ব রেড ক্রস দিবসটা লাগবে 8 মে। আচ্ছা, 8 মার্চ কি দিবস, নারী দিবস। আচ্ছা, এরপরে দেখো পারিবারিক চিকিৎসক দিবস, ফ্যামিলি ডক্টর ডে, এটাও দুঃখিত ভুলে ইনক্লুড করছি, যেগুলো ভুলে ইনক্লুড করছি কেটে দিতেছি, লাগবে না তোমাদের মুখস্থ করা। বিশ্ব তামাক দিবস, তামাক মুক্ত দিবস অবশ্যই লাগবে 31 মে। তামাক মুক্ত পৃথিবী কোনোভাবে সম্ভব হবে না কিন্তু তামাক মুক্ত দিবসটা আমাদের হুদায় পালন করা লাগে, এটা লাগবে। ওয়ার্ল্ড সেফটি ডে, খাদ্য নিরাপত্তা দিবস লাগবে না, কিন্তু যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে রক্তদাতা দিবস। এগুলো হেলথের সাথে ভাই সরাসরি রিলেটেড। আমরা মেডিকেল স্টুডেন্ট দেখে আমরা এইসব দিবসের গুরুত্বটা জানি আর কি, অ্যাকচুয়ালি যে এই দিবসগুলোতে কি পরিমাণ কাজ করা হয় একটা মেডিকেলে। সো এই দিবসগুলো অনেক বেশি মাথায় রাখতে হবে, যেগুলো একদম গ্রিন করে দিছি, আর বাকিগুলো যে মুখস্থ করবে না এমন না, করো, বাট এগুলা একদম ভোলা যাবে না। দিবস শেষ, আমরা এবার চলে আসতেছি মেডিকেল কলেজে। এখন দেখো মেডিকেল কলেজ নিয়ে যখন কথাবার্তা বলতেছি, এখানে অনেক কিছু হইতেছে গিয়ে বাদ যেতে পারে, অনেক কিছু ইনক্লুডেড হতে পারে। আমরা দুইটা মেডিকেল নিয়ে মোটামুটি পড়ালেখা করব, একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, একটা সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এবং বাকি মেডিকেল কলেজের অনেক গুরুত্বপূর্ণ মানুষজন আছে, তাদেরকে নিয়ে আলোচনা করা লাগবে। তার আগে আমরা কথাবার্তা বলি মেডিকেল কলেজ, বাংলাদেশের প্রথম যে মেডিকেল কলেজ সেটা নিয়ে। ঢাকা মেডিকেল কলেজ 1946 সালে স্টাবলিশ হয়েছিল। এখন সালটা বলতেছি হেসে হেসে, কারণটা গতবার টুক করে চলে আসছে এবং অনেকেই পারে নাই, ঢাকা মেডিকেল চান্স পেয়েছে তারাও পারে নাই অনেকে। আচ্ছা দেখো, শুরুর দিকে কোনো নিজস্ব ভবন ছিল না, এবং 1905 সালের দিকে বাংলা প্রদেশের সেক্রেটারিয়েট হিসেবে ঢাকা মেডিকেল কলেজ, কিন্তু কলেজ না অ্যাকচুয়ালি হাসপাতালটা আর কি ছিল, ঠিক আছে। তো সেক্রেটারিয়েট যেটা সচিবালয় যেটা, সেটা কিন্তু ইউজ হইতো, এবং সেটা গতবারে জিকেতেও আসছে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে ভবনটি বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এবং কোথায় আবাসিক হলে সুইচ করা হয়, এবং সুইচ করার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু অংশ আমেরিকান আর্ম ফোর্সেস হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়। আমরা চিন্তা করে দেখো, ঢাকা মেডিকেল কলেজ একটা সময় সেক্রেটারিয়েটের পার্ট ছিল, এরপরে ঢাকা ইউনিভার্সিটির একটা কলা ভবনের পার্ট ছিল, এটার পরে এটা আমেরিকান আর্ম ফোর্স হাসপাতাল হিসেবেও স্টাবলিশ ছিল, এবং লাস্টলি 1946 সালে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ আমরা পাই, সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, ঠিক আছে। 10 জুলাই অবশ্যই ডিএমসি ডে। এবং এখানে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের কথাবার্তা শেষ, কিন্তু তারপর যেটা আসবে সেটা হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ। বাংলাদেশের সবচেয়ে পুরানো মেডিকেল কলেজ হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, সবচেয়ে পুরানো হাসপাতাল হচ্ছে মিটফোর্ড হাসপাতাল বা সলিমুল্লাহ হাসপাতাল, এটা মাথায় রাখতে হবে। মিটফোর্ড হাসপাতাল দেখো 1975 সালে, একটা ট্রিক আছে এখানে, এটা ঢাকা মেডিকেল স্কুল নামে প্রতিষ্ঠা হয়েছিল। তার মানে অপশনে যদি তোমার যদি আমি প্রশ্ন দিই ঢাকা মেডিকেল স্কুল কবে প্রতিষ্ঠা হয়, লাভ দিয়ে 1946 দেখাতে পারবা না। এটা প্রতিষ্ঠা 1875 সালে, কারণ স্কুল নামে এটা যাত্রা শুরু করছিল, যেটা কিনা মিটফোর্ড হাসপাতালের পার্ট, ঠিক আছে। দেখো এটা লাগতেছে না, পরের লাইনটা লাগতেছে না। 1903 সালে নবাব সলিমুল্লাহ এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন মানে এটা জাস্ট এক্সটেন্ড করছে। 62 সালে এটা লাগবে, 62 সালে এটা কি হয়েছে, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তরিত হয়েছে। এবং মিটফোর্ড নামটা যেহেতু শুনতেছো, মিটফোর্ডটা কোথেকে আসছে একটু জানা লাগবে। দেখো ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা রবার্ট মিটফোর্ডের নামে কিন্তু এটা দেওয়া হয়েছিল, এবং রবার্ট মিটফোর্ড পরবর্তীতে কি করছে, পরবর্তীতে তিনি ঢাকায় একটি চিকিৎসা সুবিধা প্রতিষ্ঠার জন্য তার সম্পত্তি বাংলা সরকারের কাছে ত্যাগ করছিল। মানে ভালো একজন ব্রিটিশ কর্মকর্তা, সবাই খারাপ না। রবার্ট মিটফোর্ড থেকে মিটফোর্ড হাসপাতাল আসছে, যেটা কিনা বর্তমানে আমরা সলিমুল্লাহ মেডিকেল কলেজ নামে চিনি। কেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কারণ 1903 সালে উনি এখানের মধ্যে বেশ কিছু জায়গা জমি দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা এটার পরে লাস্টলি একদম লাস্ট টপিকে যদি চলে আসি আমরা জিকের, সেটা হইতেছে বাংলাদেশে বেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসক আছেন যাদের অবদান অনেক অনেক বেশি। তুমি খেয়াল করে দেখো, ডক্টর সাহেব আক্তারের নাম লিখছি আমি। ডক্টর সাহেব আক্তার কে, তোমরা যদি আগে থেকে জেনে থাকো তো খুব ভালো, যদি না জেনে থাকো, ডক্টর সাহেব আক্তার হচ্ছে গিয়ে কন্ডোম ক্যাথেটারের আবিষ্কারক। কন্ডোম ক্যাথেটারের আবিষ্কারক, ঠিক আছে। এই কন্ডোম ক্যাথেটার যেটা, এই কন্ডোম ক্যাথেটার যেটা, সেটা অ্যাকচুয়ালি কি,
সেটা হচ্ছে কি একটা বেলুনের মতো, যেটা কিন্তু আমরা ইউজ করছি কি মানে প্রেগনেন্সি না, ডেলিভারির পরে বাংলাদেশে দেখবা বিভিন্ন হাসপাতালে মাদের অনেক বেশি রক্ত যায়, ঠিক আছে? এই যে রক্তটা যাচ্ছে, রক্ত পড়তে পড়তে কিন্তু অনেক মা মারা যায়, মাতৃমৃত্যু হার অনেক বেশি ছিল তখন। এই কন্ডম ক্যাথেটার বা এই বেলুন দিয়ে হচ্ছে গিয়ে ডক্টর সাহেব আক্তার ম্যাম কি করছে, পোস্ট পার্টাল হেমোরেজ বা পিপিএইচ, এই পিপিএইচটা কন্ট্রোল করছিলেন, ঠিক আছে? এবং এটা বিশ্বের বিভিন্ন দেশে সাইবাস মেথড নামে পরিচিত, সাইবাস মেথড, ঠিক আছে? তুমি খেয়াল করে দেখো, বাংলাদেশি একজন চিকিৎসকের মেথড পুরো বিশ্বে কি হইতেছে, আলোচনা হচ্ছে। এবং কিন্তু উনি 21 পদক পাইছেন এটার জন্য, অনেক বছর পরে পাইছে যদিও, 21 পদক পাইছেন 2024 সালে মেবি, সরি 22 বা 23-এর দিকে মেবি। আচ্ছা, এরপরে আমরা যার নাম জানবো ডক্টর জোহরা কাজী। উনি হচ্ছেন বাংলাদেশের চিকিৎসা খাতের লেজেন্ড, ঠিক আছে? কেন লেজেন্ড? কারণ উনি পুরা উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক, প্রথম নারী চিকিৎসক, ঠিক আছে? খেয়াল করে দেখো, পুরো একটা উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক। উনি যেহেতু এত গুরুত্বপূর্ণ একজন মানুষ, উনাকে নিয়ে গুগল ডুডল, তোমরা গুগল ডুডল কি যারা জানো না, গুগলে দেখবা বিভিন্ন সময় গুগলের যে লেখাটা, এই লেখাটা চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন স্ট্রাকচার অন্য মানে কাউকে যদি ট্রিবিউট দেয় বা কারো নামে যদি কোনো কিছু দিতে চায়, তখন ওটা ওই শেপের হয়ে যায়। সো গুগল ডুডল কিন্তু একটা জোহরা কাজী যে জন্মদিন, সেই জন্মদিনে একটা ডুডল পাবলিশ করছে গুগল থেকে, ঠিক আছে? এটা অনেক বড় একটা মানে পাওয়া বাংলাদেশে। যেখানে তুমি বললো যে বাংলাদেশের চিকিৎসকরা খুব বেশি জানেন না, তখন তুমি খেয়াল করে দেখতেছো যে গুগলের মতো একটা প্রতিষ্ঠান ডুডল পাবলিশ করছে বাংলাদেশে একজন চিকিৎসককে ট্রিবিউট করে। ডক্টর বাবর আলী কি যে ডেফিনেটলি জানো, উনি হচ্ছে গিয়ে চিটাং মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট ছিলেন, এবং যেটা করছেন চিকিৎসা ক্ষেত্রে না, উনি হচ্ছে গিয়ে প্রথম বাংলাদেশের চিকিৎসক হিসেবে এভারেস্ট জয় করছেন। একটা মেহেদী হাসান খান, সেম একজন মানুষ, যিনি একজন ডাক্তার কিন্তু এমন কিছু করছেন যেই সেক্টরটা আসলে মেডিকেলের না। অভ্র আবিষ্কার করছেন, যেই অভ্রের মাধ্যমে আজকে আমরা বাংলা টাইপ করতেছি, এবং উনি এমএমসি বা ময়মনসিংহ মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন, ঠিক আছে? ডক্টর জাহাঙ্গীর কবির কি করছিলেন? বাংলাদেশের প্রথম কৃত্রিম হার্ট বা কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন, ঠিক আছে? প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন করছিলেন। এবং লাস্টে এখন ডক্টর সুসানে গীতির কথা বলতেছি, তোমরা নিশ্চয়ই জানো, বিভিন্ন দিকে প্রশ্ন সলভ করে আসলে, ডক্টর সুসানে গীতি বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল, ঠিক আছে? প্রথম নারী মেজর জেনারেল, প্রথম নারী মেজর জেনারেল, তিনি আবার ডাক্তার, চিন্তা করে দেখো, ঠিক আছে? তিনি কিন্তু আর্ম ফোর্স মেডিকেলে পড়ে নাই, তিনি হচ্ছে গিয়ে মেবি ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন বা রাজশাহী মেডিকেল কলেজ, সেখান থেকে হচ্ছে গিয়ে পরবর্তীতে জয়েন করছে বাংলাদেশ সেনাবাহিনী। আচ্ছা হোয়াট এভার, এটা খুব বেশি রিলেভেন্ট না, বাট যেটা বলতে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল ছিলেন। আচ্ছা, আমি যে আলোচনাগুলো করছি খুবই কম হয়ে গেছে আই গেস, বা খুবই অনেক বেশি হয়ে গেছে অনেকের জন্য, কিন্তু এটাই শেষ না। আমি যদি আরো বেশি চিন্তা করি যে হচ্ছে গিয়ে এই ইনফরমেশন গুলা স্বাস্থ্য রিলেটেড অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি আবার বলতেছি, কমেন্টে আমি লিঙ্কে পিন করে দিতেছি, এবং হচ্ছে গিয়ে আপডেট করতে থাকবো মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত, অবশ্যই এটা নজরে রাখবা। এবং আমি বলছিলাম যেটা বোনাস, আমাদের এগুলোর বাইরে কি পড়া লাগবে, দেখো আমি এখানে টপিক লিখে দেই। প্রথমত বিডিআর বিদ্রোহ, ঠিক আছে? আচ্ছা পড়াই দে, বিডিআর বিদ্রোহ তোমার কখন হয়েছিল? 25-26 ফেব্রুয়ারি 2009, 25-26 ফেব্রুয়ারি হয়েছিল। এবং এই বিডিআর এর ফুল ফর্ম তো তোমরা জানো, বাংলাদেশ রাইফেল ছিল, এবং বাংলাদেশ বিডিআর আগে ছিল ইপিআর, এবং ইপিআর এর পরবর্তীতে বিডিআর এর নাম কি হয়েছে বর্তমানে? বিজিবি। আচ্ছা হোয়াট এভার ইট ইজ। এখন এখানে আমার যেটা জানা লাগবে, যখন বিডিআর ছিল 2001 সালের দিকে, বিএসএফ এর সাথে ভারতীয় যে সিকিউরিটি ফোর্স, হ্যাঁ, এই ভারতের যে সিকিউরিটি ফোর্সটা, তাদের সাথে হচ্ছে কি বিডিআর একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে 16 জন মেবি হচ্ছে কি বিএসএফ থেকে নিহত হয়েছিল, ঠিক আছে? তো অনেকে বলে যে এই যুদ্ধের প্রতিশোধ হিসেবে হচ্ছে কি বিডিআর হত্যাকাণ্ড ইন্ডিয়া থেকে করা হয়েছিল। এবং এই যে আমি যে কথাবার্তাগুলো বলছি, এগুলো নিয়ে তোমার একটা ডকুমেন্টারি পাবলিশ হয়েছে, যে ডকুমেন্টারির নাম হচ্ছে কি 36 আওয়ার্স অফ বিট্রেয়াল, ঠিক আছে? এটা খুবই রিসেন্টলি পাবলিশ হয়েছে, 36 আওয়ার্স অফ বিট্রেয়াল, ঠিক আছে? এটা কিন্তু সরকার থেকে পাবলিশ হয়েছে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের থেকে পাবলিশ হয়েছে।
আচ্ছা, তো এই বিডিআর নিয়ে মোটামুটি এগুলোই জানা লাগবে। 25 ফেব্রুয়ারি হচ্ছে গিয়ে পিলখানা দিবস হিসেবে পালিত হয়, এটাও জানা লাগবে। আচ্ছা, এটার পাশাপাশি আমাদের এটা জানা লাগবে যে শহীদ আবরার ফাহাদ, শহীদ আবরার ফাহাদকে কখন হত্যা করা হয় সেটা তোমার জানা লাগবে। শহীদ আবরার ফাহাদকে ট্রিবিউট করে বা উৎসর্গ করে আগ্রাসন বিরোধী স্তম্ভ নির্মিত হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু বুয়েটের পাশে যে পলাশী সেখানে কিন্তু নির্মিত হয়েছে, এটা জানা লাগবে, কারণ এটা অ্যাকচুয়ালি ভারতের এগেনস্টে, ভারতের আগ্রাসনের এগেনস্টে। দেখো 8 স্তম্ভ কিন্তু, ঠিক আছে? 8টা স্তম্ভ, যেটা কিন্তু বোঝাচ্ছে বাংলাদেশ কারো আন্ডারে না, ঠিক আছে? কারণ আবরার ফাহাদ ভারতকে নিয়ে একটা স্ট্র্যাটেজি ছিল, যার কারণে ছাত্রলীগ থেকে হচ্ছে গিয়ে তাকে হত্যা করা হয়, ছাত্রলীগের কয়েকজন মিলে তাকে মেরে ফেলে। সো এটা জানা লাগবে, তিনি কখন হচ্ছে গিয়ে শহীদ হয়েছেন সেটা জানা লাগবে। এবং আবরার ফাহাদকে কিন্তু মরণোত্তর স্বাধীনতা পদক কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? 2025, এটাও তোমার জানা লাগবে। আর কি কি টপিক আছে যেটা হচ্ছে গিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এবার চলে আসতে পারে? আচ্ছা, আপাতত হচ্ছে গিয়ে আমি কিছু আর বাড়াই দিয়েছি না, তোমরা অলরেডি প্রেসারে আছো, খুবই কম পড়াইছি, বাট যাই পড়াইছি অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ থেকে কমন পাবা। এবং আমি আবারও বললাম, আপডেট করতে থাকবো এবং প্যানিক খাইও না। তোমরা অনেক করতেছো, তোমরা অনেক কষ্ট করতেছো, ইনশাআল্লাহ তোমরা হচ্ছে গিয়ে যেই ভিডিওটা দেখতেছো তুমি বেস্ট আউটপুটটা দিয়ে আসতে পারবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, এবং ইনশাআল্লাহ তুমি চান্স পাবা।